রাত ভোর 3:30 বাজে। বৃষ্টি পড়ছে, রাত্রে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, আজকেও আমাদের সকালের সাফারি কানহা জোনে। তাই সকাল 3:30-র সময় আজও আমরা বেরিয়ে পড়লাম খাটিয়া গেটের উদ্দেশ্যে। এই পুরো জার্নিতে আজ শেষ দুটি সাফারি। তাড়াতাড়ি পৌঁছে লাইনে দাঁড়িয়ে আমরা আজও প্রবেশ করলাম সেই কানহা জোনে। জানি না আবার কবে জঙ্গলের এই পরিবেশে ফিরে আসতে পারবো। আজ জঙ্গলে ঢুকতেই আমাদের সঙ্গে দেখা হয়ে গেল এই ইন্ডিয়ান ওয়াইল্ড ক্যাটটির। এর দেখা পাওয়া জঙ্গলে প্রায় বিরল, তাই এই সাইটিংটি আমাদের কাছে স্পেশাল পাওনা আজ। আর কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করলাম কানার সেই বিখ্যাত মিডোজে। আজ লাস্ট ডে, তাই এই জঙ্গলকে শেষবারের মতো খুব কাছ থেকে অনুভব করার চেষ্টা করছিলাম আমরা। একটু এগোতেই দেখতে পেলাম বারাসিঙ্গার এই দলটিকে। বেশ নিশ্চিন্ত মনে সকালের এই সুন্দর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল তারা। তারপরেই আমরা পেয়ে গেলাম এই ওরিয়েন্টাল গার্ডেন লিজার্ডটিকে। এই সুন্দর লিজার্ডটিও ভারতবর্ষের বিভিন্ন জঙ্গল এবং তার আশেপাশের এলাকাতে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। কালকের মতো আজও দেখতে পেয়ে গেলাম এই ইন্ডিয়ান স্লথ বিয়ারটিকে। হয়তো টার্মাইট কলোনির খোঁজে ঘুরছে এই ভাল্লুকটি। বিয়ারটিকে কিছুক্ষণ দেখে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। চল ওই যে গেটটা। স্যান্ডউইচ তোমার? স্যান্ডউইচ খাবে তো? হ্যাঁ। মিষ্টিটা না নরমাল সেটা? মিষ্টিটা আমিও। চলো, আমাদের সিঙ্গারা, একটা সিঙ্গারা 4 জনে মিলে খাবো এবার। না 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 না, সবাই যা খাবো সবাই একসাথে খাবো। হরিণের শিঙের বানানো এই দুর্দান্ত সুন্দর গেটটির সামনে আমাদের একটি ফটো সেশনও হয়ে গেল। এরপর এই স্কারলেট মিনিভেট পাখিটি আমাদের একটুখানি দেখা দিয়েই ঢুকে গেল জঙ্গলের মধ্যে। আর এই ইন্ডিয়ান স্কোপ সাউলের পরিবারটিকে দেখার পর আমরা ধরলাম ফেরার পথ। এবং ফেরার রাস্তাতেও আমাদের সঙ্গে আবারও দেখা হয়ে গেল একটি বারাসিঙ্গার দলের। এবার তাড়াতাড়ি পৌঁছাতে হবে রিসর্টে, কারণ তৈরি হতে হবে আমাদের এই জার্নির শেষ সাফারির জন্য, যা ছিল মুক্কি জোনে। চলো সব উঠে পড়ো। না তুমি বলো বিলু সোনা। এই দেখো गेटे ঢোকার সামনে দাঁড় করিয়ে রেখে দিয়ে গেছে। ओ भैया, ये एंट्री गेट में कैसे खड़ा कर दिया तुमने? अभी टाइगर आ जाएगा खा लेगा तुम तो क्या करेगा। আমাদের এই জার্নির একেবারে শেষ সাফারির জন্য এবার আমরা প্রবেশ করলাম মুক্কি জোনে। জানি না আমাদের এই শেষ সাফারিতে আমরা আদৌ আজ বাঘের দেখা পাবো কি পাবো না, কিন্তু তাতেও খুব একটা পার্থক্য হয়তো হবে না, কারণ আমাদের এই পুরো জার্নির যে এক্সপিরিয়েন্স সঙ্গে নিয়ে আমরা ফিরে যাব তাতে শুধু বাঘের গল্প তো থাকবে না, সেখানে থাকবে এই জঙ্গল আর এই জঙ্গলের সব ছোট বড় প্রাণীও। সঙ্গে থাকবে এই গাছগুলি, এই খোলা প্রান্তর, আর দূর থেকে দেখতে পাওয়া ওই ছোট্ট পাহাড়টিও। ব্যাঙ্গালোর ফিরে গিয়ে মনে পড়বে এই জঙ্গলের গন্ধকে, মিস করব জিপসির ঝাঁকুনি আর তার টায়ার থেকে ওড়া এই ধুলোকেও। আমরা এই জঙ্গলে ঘুরতে থাকলাম আর খুঁজতে থাকলাম বাঘকে, কারণ জঙ্গল থেকে বেরোনোর আগে শেষবারের মতো একটা গুড বাই তো বলতেই হবে। আর আমাদের বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে এই জঙ্গল আমাদের সঙ্গে দেখা করিয়ে দিল পাট্টেওয়ালার সঙ্গে। উঠেছে। বেশ আরাম করেই একটি ওয়াটার হোলে বসেছিল এই বড় বাঘটি। পাট্টেওয়ালা
এই মুক্কি জঙ্গলের বেশ বড় সাইজের একটি মেল টাইগার। বাবা, থাবাগুলো কি বিশাল বিশাল। মনে হচ্ছিল কোনো কিলকে খেয়ে আরাম করছিল সে। পারফেক্ট। প্রথমে আমরা ভেবেছিলাম বাঘটিকে এরকম জলের মধ্যে বসে থাকা অবস্থাতে দেখতে দেখতেই সময় শেষ হয়ে যাবে আর আমাদের ফিরে আসতে হবে জঙ্গল থেকে। কিন্তু সেদিনও জঙ্গল আমাদের জন্য অন্য গল্প লিখছিল। এই ভিডিওতেও আপনারা বুঝতে পারবেন সাফারিতে একজন ভালো গাইড থাকা আপনাদের সঙ্গে কতটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। পাট্টেওয়ালা জলের মধ্যে বসে কখনো আড়মোড়া ভাঙছিল, কখনো বা শুধু হাই তুলছিল। বেশিরভাগ সময়ই আমাদের থেকে পেছন দিকে ফিরে বা কখনো কখনো মন হলে আমাদের দিকে একটু মুখ ফেরাচ্ছিল। ক্রমে আমাদের মনে হতে থাকলো যে এই বাঘটি আজকে আর জল থেকে উঠবে না, এবং আমরা ঠিক করলাম আজ যেটুকু সময় জঙ্গলে আছে আমরা এই বাঘটির সঙ্গেই কাটাবো এবং তারপর জঙ্গল থেকে আমরা বেরিয়ে আসব। কিন্তু কিছুক্ষণ পর বাঘটি বারবার হাই তুলতে লাগলো। এবার আমাদের গাইড স্যার জানালেন যে বাঘটি এবার হয়তো জল থেকে উঠবে, কারণ বাঘ যদি জলের মধ্যে বসে বারবার হাই তোলে তার অর্থ হলো বাঘের জল থেকে ওঠার সময় প্রায় হয়ে এসছে। এবং কিছুক্ষণের মধ্যেই ঠিক সেই ঘটনাই ঘটল। পাট্টেওয়ালা ওয়াটারহোল থেকে বেরিয়ে আসলো এবং আস্তে আস্তে হাঁটা শুরু করলো। কিন্তু হাঁটা শুরু করার আগে এই বাঘটি সামনের গাছের থেকে কিছু গন্ধ শুকলো। এই গন্ধ বাঘ নিজের মস্তিষ্কে পৌঁছে দেয়। এই গন্ধকে বিশ্লেষণ করে বাঘের মস্তিষ্ক বাঘকে জানিয়ে দেয় যে এই গন্ধটি কিসের, কোনো মেল টাইগারের, কোনো ফিমেল টাইগ্রেসের, না অন্য কোনো প্রাণীর। সেই বুঝে বাঘ নিজের সার্ভাইভাল স্ট্র্যাটেজি ঠিক করে। আর এই পুরো প্রসেসের সময় বাঘের মুখ দেখে মনে হয় যে বাঘ যেন হাসছে। আর এই পুরো অ্যাক্টিভিটিকে ফ্লেম অ্যান্ড রেসপন্স বলা হয়। আর কিছুক্ষণ পর বেশ ভালোভাবেই দেখাতে পারবো বাঘের এই অ্যাক্টিভিটিকে। যাই হোক, এরপর সে হাঁটা শুরু করলো। প্রথমে সে হাঁটা শুরু করলো যেদিকে, সেই দিকেই বাকি অন্যান্য সব জিপসিগুলি দাঁড়িয়েছিল। কিন্তু আমাদের গাইড স্যার ড্রাইভার স্যারকে বললেন যে এর থেকে দূরে পেছন দিকে গাড়ি নিয়ে চলো, এবং এই বাঘটিকে হাঁটার জন্য জায়গা দিয়ে আমাদের জিপসি পেছন দিকে সরতে শুরু করলো। বাকি জিপসিগুলি এখনো সেখানেই দাঁড়িয়েছিল, কারণ তারা এক্সপেক্ট করছিল যে বাঘটি তাদের দিকেই যাবে। কিন্তু কিছুক্ষণ জিগজ্যাগ চলার পর বাঘটি সরাসরি রাস্তায় এসে দাঁড়ালো। কিন্তু যেহেতু আমরাই একমাত্র এর থেকে পিছাচ্ছিলাম, তাই এই বাঘটি এবার সরাসরি আমাদের সামনে চলে আসলো এবং রাস্তা দিয়ে সরাসরি আমাদের দিকেই হাঁটা শুরু করলো সে। বাকি সব জিপসি পড়ে থাকলো পেছনে, কারণ বাঘ একবার রাস্তায় এসে হাঁটা শুরু করলে আপনি তাকে ডিস্টার্ব করতে পারেন না। তাই সেদিন পাট্টেওয়ালার সরাসরি হেড অন সাইটিং একমাত্র আমরাই পেয়েছিলাম। আর একে হাঁটার জন্য সম্পূর্ণ জায়গা দিয়ে আমরা জিপসি নিয়ে সামনে সামনে এগোতে থাকলাম।
এই বড় মেল টাইগারটিকে দেখলেই বোঝা যায় যে এই টাইগারটি মুক্কিতে নিজের রাজত্ব বসাবে। আমরা জিপসি নিয়ে এগোতে থাকলাম আর এই টাইগারটিও আমাদের পেছন পেছন আসতে থাকলো। এই ডমিনেন্ট বড় মেল টাইগারটি কিছুমাত্র ভ্রুক্ষেপই করছিল না যে এর পেছনে এতগুলো জিপসি দাঁড়িয়ে আছে বা এর সামনে একটি জিপসি চলছে। রাজকীয় চালে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছিল সে। একটু এগিয়ে আবারও সে গাছের থেকে গন্ধ নেওয়া শুরু করলো। এবার বেশ ভালোভাবে আপনারা দেখতে পাবেন বাঘের ফ্লেম এন্ড রেসপন্স অ্যাক্টিভিটি। এর মুখ দেখলে মনে হবে সে যেন হাসছে, যদিও এই ঘটনার সঙ্গে তার হাসির কোনো সম্পর্কই নেই। এরপর পাট্টেওয়ালা আরো কিছুটা এগিয়ে আসলো আমাদের দিকে, আর তারপর আস্তে আস্তে ঢুকে গেল ঘন জঙ্গলের মাঝে। এবার সময় শেষবারের মতো জঙ্গলকে ছেড়ে ফিরে আসার। প্রায় 12-13 দিন জঙ্গলে থাকার পর এবার সময় হয়েছে শহরে ফেরার। যারা জঙ্গল ভালোবাসেন তারাই বুঝবেন এর কষ্ট। কেমন লাগলো? সাইটিং কেমন হলো? পাট্টাওয়ালা একবার সাইডে গিয়ে দিয়েছে, ওদিকে রাখি দিকে। হ্যাঁ বলো। পাট্টাওয়ালা একবার সাইড দিয়ে দিয়েছে, ডন আর বাঘ একদম ভেরি হ্যাপি, স্যাটিসফাইড। এদিকে ডান দিকে ডান দিকে। তাহলে তাহলে সমাধি সাকসেসফুল ট্রিপ হলো বলো? সাইটিং হালকা করে 200-400। এই সফরের শেষ সূর্যাস্তকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম সেদিন এই জঙ্গল থেকে। তবে বেরোনোর আগে জঙ্গলকে প্রতিজ্ঞা করে এসেছিলাম যে আবার ফিরে আসব। হয়তো এই জঙ্গলে না, কোনো অন্য জঙ্গলে, তবে অবশ্যই ফিরে আসব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ফড়িং বসে আছে। সস এবার সময় ব্যাঙ্গালোরে ফিরে আসার, আর সাথে ফেরত নিয়ে চলেছি অনেক গল্প। কিছু গল্প আপনাদের শোনানোর জন্য, আর কিছু গল্প নিজেদের মনে সারা জীবন রেখে দেওয়ার জন্য। জায়গাটা কি সুন্দর বলে, এখানে বেশ কত লোক স্নান করছে। মন্দির আছে বলে চান করছে, চান করছে। হ্যাঁ মন্দির আছে এই তো। হ্যাঁ আমি অরূপের থেকে খেয়ে নেবো, চলো। মাঝে নিয়েছিলাম ছোট্ট টি ব্রেকও। হ্যাঁ আগুন জ্বলছে বলে। আর এখানকার সিঙ্গারাও দুর্দান্ত টেস্টি ছিল। আমরা আরও একবার গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিলাম লিচুর দোকান দেখে, যা আমরা প্যাক করিয়ে নিয়ে এসেছিলাম ব্যাঙ্গালোরে।
কত করে? হ্যাঁ একটা নিই না। লোকে নিয়ে যায় বলছি তখন বললে কি হতো? হ্যাঁ তখন ছিলে ঢুকিয়ে নেবো কোনে। এই এই দেখো শপিং চলছে সবার, আমাদের একটা নিই না। হ্যাঁ कितना हुआ ये और एक दे दो 1 किलो है क्या ये कर रहा है भाई दूर बच्चा क्या कर रहा है इतना दूर जाएगा वहां से अमेरिका चला जाएगा ये जो लीचू अमेरिका जाओ भैया और एक दे देना, अच्छा वाला देना। हाँ ठीक है ये वाला दे दो। শেষ হলো পেঞ্চ আর কানহার এই গল্প। নিজেদের চাকরি বাকরি ম্যানেজ করে আবারও হয়তো কোথাও বেরিয়ে পড়ব খুব তাড়াতাড়ি। আমরা মূলত এই ভিডিওগুলি বানিয়ে থাকি নিজেদের অভিজ্ঞতাকে সংরক্ষণ করে রাখবো বলে। আপনাদের মধ্যে অনেকে এই ভিডিওগুলি দেখেছেন এবং পছন্দও করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আবার হয়তো অন্য কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব আমরা। আপাতত বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস সিরিজ।